এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছে। আমরা দেখেছি এই ন্যূনতম সহায়ক মূল্য যা করেছে, কৃষকের যে উৎপাদিত পণ্য, কৃষকের যে পরিশ্রম, কৃষকের যে জমির মূল্য এখানে ধরা হচ্ছে না, যার ফলে প্রতি কুইন্টালে দেরি করে ধান এবং গমে আমরা দেখেছি সহায়ক মূল্যের থেকে কম অনেক বেশি উৎপাদন খরচা হয়। 90 টাকার থেকে 100 টাকা, 120 টাকা কৃষকরা কম পাবে। সহায়ক মূল্য এটা ডিক্লারেশন করার কথা ছিল না। 2013-তে যখন নরেন্দ্র মোদী ইলেকশন ক্যাম্পেইনে যায় তখন স্পষ্ট করে বলেছিলেন আমাদের সরকার আসলে স্বামীনাথন তিনি একজন পণ্ডিত ব্যক্তি, উনি যে কমিশন করে যে ডিক্লারেশন দিয়েছে আমাদের সরকার সেটা ইনটু 2 আমরা প্রতিপালন করব। কিন্তু এই 11 বছরে প্রতি বছরই যে সহায়ক মূল্য তারা ডিক্লেয়ার করেন, কিন্তু তাতে উৎপাদন খরচ, এই যে ফর্মুলা আমার শ্রম, কৃষকের শ্রম এবং জমির মূল্য এবং আনুষঙ্গিক বাজারের যে খরচা, এটাকে ধরা হয় না। আমরা তার বিরোধিতা করছি। আরেকটা জিনিস আমরা ধন্যবাদ জানাবো সংবাদ এবং মিডিয়াকে, যে কৃষকদের এই খবরগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে প্রকাশিত করছি। আমাদের রাজ্যের বড় বড় সংবাদপত্রগুলো এবং আপনাদের টিভি চ্যানেলগুলো কৃষকের ফসল নষ্ট করছে, তুলছেন, ফসল এই বন্যায় নষ্ট হয়েছে তা তুলছেন, মানুষের কাছে নিয়ে আসছেন। কেন? এটা যদি সরকারের দৃষ্টিতে যায়, এই তো আপনাদের লক্ষ্য, এই লক্ষ্যটা আমাদেরও সাহায্য করছে। এই কৃষকের কথাটা, একেবারে গ্রামের কথাটা সমস্ত স্তরে আপনারা পৌঁছে দেন। কিন্তু সরকার এখানে দেখা যায় প্রতিটি ক্ষেত্রে মানুষকে সাহায্য করার দূরের কথা, সীমাহীন দুর্নীতি। রাস্তায় না, কেন্দ্রীয় প্রকল্পে না, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হচ্ছে না, এবং এইগুলোরও কিছু কিছু আপনারা তুলছেন। এখানে একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা দিতে চাই। আমরা লড়াই করেছিলাম, রাবার বোর্ডে ডেপুটেশন দিয়েছিলাম, টায়ার কোম্পানিগুলো রাবার বোর্ডকে টাকা দিয়েছিল রাবারের চাষ সম্প্রসারণ করার জন্য। দেখা গেল এই টাকার থেকে 1000 কোটি টাকা আমাদের ত্রিপুরা রাবার বোর্ডকে দেওয়া হয়েছিল ত্রিপুরায় রাবার এক্সটেনশন করার জন্য। ত্রিপুরা সরকার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং এটিসিকে এই টাকা ভাগ করে দেওয়া হয়েছিল। আজকে একটা খবরের কাগজে দেখলাম এই টাকা থেকে রাবারের জন্য গ্রিন হাউস করতে পারবো। এই টাকা গ্রিন হাউস না করে যে সিলেক্টেড কন্ট্রাক্টরকে দিয়ে সব হাফিস হয়ে গেছে। এরকম প্রচুর আছে। রাবারের এক্সটেনশন তো আমরা দেখছি না, কোথায় গেল এই 1000 কোটি টাকা? এটাও এই সীমাহীন দুর্নীতির মধ্যেই এটাও যুক্ত হয়ে গেছে। এই জায়গাটা আমরা তার বিরোধিতা করছি। আর ইতিমধ্যে এটা আবার হয়েছে যে 9 জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা দেশে ধর্মঘটার আগে যেটা পিছিয়ে 9 জুলাই হবে, আমরা তাকে সমর্থন করছি এবং এই প্রচারে আমরাও থাকবো। সংযুক্ত কিষাণ মোর্চা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই দিন গ্রামীণ ভারত বন্ধ হবে। তাই এই কর্মসূচি প্রতিপালন করার জন্য দেশের কৃষকদের সঙ্গে ত্রিপুরার কৃষকরাও আমরা এক পায়ে দাঁড়িয়ে এই লড়াই সেখানে করব। এরপর যেটা আছে বিদ্যুৎ বেসরকারীকরণ। আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এক্সিকিউটিভ যে আমাদের অফিসগুলো আছে সেখানে বেসরকারীকরণ হয়েছে।
স্মার্ট মিটার বসানো হয়েছে। গোটা দেশেই কৃষকরা, সাধারণ মানুষরা স্মার্ট মিটারের বিরোধী। বেসরকারি হলে লাগামহীন বিদ্যুতের খরচা বাড়বে, এটা সাধারণ মানুষ এবং কৃষকরা সেচের জন্য যে বিদ্যুৎ ব্যবহার করে বেসরকারীকরণ হয়ে গেলে পরে এটা আমরা পক্ষে আর ব্যবহার করা সম্ভব হবে না। এর বিরুদ্ধে বিদ্যুৎ কর্মীদের ইউনিয়ন 26 জুন এই দুইটার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করছে তারা, আমরা তাকে সমর্থন করছি। আমরা দেখলাম পশ্চিমবাংলাতে ব্যাপকভাবে স্মার্ট মিটারের বিরুদ্ধে সেখানে আন্দোলন হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার বাধ্য হয়েছে, যে জায়গায় আন্দোলন হয়েছে তো এই জায়গায় স্মার্ট মিটার তারা করবে না। তাই আমরা বেসরকারীকরণ বিদ্যুতের এবং স্মার্ট মিটার বসানো এর বিরোধী। কারণ এটা তথ্য প্রমাণ সহ দেখা গেছে স্মার্ট মিটার বসালে বিদ্যুতের যেটাকে রেগুলেট করার কথা এটা আরো বেড়ে যায়। এমনিতে যে মিটারগুলো আছে এই মিটারের থ্রুতে, এবং বিদ্যুৎ একটা অন্যতম জরুরি পরিষেবা, এটা সরকারের হাতেই রাখা উচিত যাতে সাধারণ মানুষ এবং কৃষকরা বিদ্যুৎ পেতে সহজলভ্য হয়। এই বিষয়গুলোর উপর আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিভিন্ন একেবারে গ্রাম পর্যায়ে, আমাদের বিএলডব্লিউ স্টোর পর্যায়ে, ব্লক পর্যায়ে, জেলা পর্যায়ে, মহকুমা পর্যায়ে আমরা আগামী আগস্ট মাস পর্যন্ত এই আমাদের প্রোগ্রামগুলি চলবে। সম্মেলনের পাশাপাশি আমরা ব্যাপক প্রতিবাদ আন্দোলন আমাদের রাজ্যে আমরা গড়ে তুলব। এই সিদ্ধান্ত সারা ভারত কৃষক সভার রাজ্য কার্যকরী কমিটির মিটিং থেকে আমরা আজকে গ্রহণ করেছি। ফসল তাতে 1,80,000-এর উপরে রাবার চাষি আছে আমাদের রাজ্যের মধ্যে। এই গত 7 বছরে তারা খুবই দুর্দশার মধ্যে আছে। তাদের নিয়ে আমরা একটা কনভেনশন করেছিলাম, সারা রাজ্য থেকে প্রতিনিধি এসেছিল। রাবারের দাম পড়ে গেছে, রাবার তৈরি করতে গিয়ে কাটলেও মানে অ্যাসিড লাগে, বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্রগুলি লাগে। এগুলি রাবার বোর্ডের একটা কোঅপারেটিভ ছিল, সেখানে তারা খুবই কম দামে এই জিনিসগুলো এবং কোয়ালিটিও ঠিক ছিল। আর এখন টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট হাত উঠিয়ে দিয়েছে, ফলে এটা কোঅপারেটিভ উঠে গেছে, প্রায় গ্রামীণ কোঅপারেটিভগুলো উঠে গেছে, যার ফলে এটা সবটাই এখন বেসরকারি হবে। কোয়ালিটিও ভালো না এবং এতে খুবই অসুবিধা হচ্ছে রাবার চাষিদের। টায়ারের দাম বাড়ছে, কারণ রাবারের টায়ারের প্রায় 80% কম্পোনেন্ট হলো রাবার, ন্যাচারাল রাবার, বাকি অন্য জিনিস, কিন্তু রাবারের দাম কমছে। সারা দেশেই তার প্রতিবাদ করছে আমাদের কৃষক সভা কেরালার পক্ষ থেকে। সুপ্রিম কোর্টে আমরা একটা কেস করেছি এই রাবার মনোপলির, টায়ার মনোপলির বিরুদ্ধে আর কি। তা আমরা এই কেন্দ্রীয় কমিটির মিটিংয়ের ফাঁকে আমাদের মিটিং হবে, আমরা ত্রিপুরার থেকে রিপ্রেজেন্ট করব। আর আমাদের রাজ্যে এই রাবার চাষিরা অতি সম্প্রতি একটা আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত করেছে, আমরা এটা করব, সিদ্ধান্ত হয়েছে। এরপরে ইতিমধ্যে আপনাদের কাছে এটা আপনাকে জানিয়েছি যে কাঁটাতারের বেড়ার ভেতরে আমাদের যে জমি কৃষকদের, কিছু তো জায়গায় বাড়িঘর আছে, আমাদের এখানে প্রায় 25 থেকে 26,000 কানি জমি, যেটা 12,500 হেক্টর হইতেছে, তাতে এখন প্রায় চাষাবাদ হয় না বললেই চলে, অনাবাদি আছে পরে আর কি। এখানে বিএসএফ দিনের পর দিন কঠোর আইন করছে। অসুস্থ হয়ে যদি সকালে যায়, অসুস্থ হয়ে পড়লেও কেউ তাকে আনা যায় না। আমি ওই দিন গিয়েছিলাম ওই আমাদের বাগলপুর নরসিংগড়, ভেঙ্গুলে কামড়িয়েছে, কিন্তু সেই পেশেন্টকেও তারা আনতে দেয়নি, যে আমাদের এখন গেট খোলা যাবে না, সময় 5টার সময়, সকাল 10টায় খুলেছে, 5টার আগে বেরোতে পারবে না।
ফলে এখন আর কৃষকরা চায় না। এইটা নিয়ে আমরা কনভেনশন করেছি। কনভেনশনের পরে আমরা এক্ষুনি ঠিক সবাইকে জোরও করে না, আমরা সরকারের কাছে জানাবার জন্য 10 দফা দাবি আমরা ঠিক করেছি। চিফ সেক্রেটারির কাছে প্রথম আমরা একটা ডেপুটেশন দেব, আর 8টা জেলার ডিএম এর কাছে জেলা কমিটিগুলো তারা এই ডেপুটেশন সহযোগিতা করবেন এই কৃষকদের এই সমস্যাগুলি নিয়ে যারা আছে। এটা বারবার আলোচিত হয়েছে 2024-এর যে বন্যা, প্রলয়ঙ্কারী বন্যা, পরপর 2বার, তাতে 2,89,341 জন কৃষক, এটা বিধানসভায় মুখ্যমন্ত্রী তথ্য দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছিল 2,89,341 জন। এবং তিনিও বলেছিলেন ক্ষতির পরিমাণ 15,000 কোটি টাকা। এবং তিনি ঘোষণা করেছিলেন যে দলমত বাসা হবে না, প্রত্যেক কৃষক এই সাহায্য পাবে, আমরা সেভাবে দেব যার ক্ষতি হয়েছে। আমরা আমাদের সভ্য সংগ্রহ এবং এই সম্মেলনের পরিক্রমা করতে গিয়ে সব জায়গাতেই অভিযোগ আসছে যে এখানে চূড়ান্ত দলবাজি হচ্ছে। প্রকৃত কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি যারা বিজেপি দলও করে, নেতা কম নেতা না, তারাও সেই সাহায্য পায়নি। 1,000 করে লড়াই করে 1,000 করে অনেকে পেয়েছে, দেওয়ার পরে 5,000 2,000 এরকম বেরি করে দিচ্ছে অনেককে, কিন্তু প্রকৃত কৃষকরা পাচ্ছে না। যার পুকুর নেই সেও মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে করে টাকা পেয়েছে, এরকম উদাহরণ বিভিন্ন জায়গাতে আছে। এবং চূড়ান্ত দলবাজি, ফলে সেই আর এখন আবার সম্প্রতি এই যে পরপর কয়েকটা বৃষ্টি হয়ে গেল আর কি, এখন বোরো ধান ওঠার সময় ছিল, তাতে আমাদের উত্তর জেলা খোয়াইতে বেশি ক্ষতি হয়েছে ধান ওঠার সময়টা, তো এখানে বেশ ক্ষতি হয়েছে। আর সবজিটা প্রায় সারা রাজ্যের মধ্যেই, আমাদের রাজ্যে তো এখন গ্রীষ্মকালীন সবজিও হয়, সবজির ব্যাপক ক্ষতি হয়েছে, যেটা একেবারে কল্পনাতীত। যার কারণে বাজারে আমরা লোকাল সবজি কিন্তু পাচ্ছি না। যা সবজি আসছে তার বেশিরভাগটাকেই এখন বাইরের থেকে ট্রেন আছে বলে আসছে, বলে বাজারে দাম, কিন্তু কৃষক কোনো সাহায্য এইটার হচ্ছে। এবং বন্যার সময়তে কিছু তদন্ত হয়েছে, আমরা প্রত্যেক জায়গাতে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো ইনস্ট্রাকশন নাই যে এগুলি তদন্ত করা, কত কার ক্ষতি হয়েছে ইত্যাদি হয়েছে। এর সঙ্গে যেটা যুক্ত, এই সম্মেলনগুলিতে আমাদের উঠে আসছে যে বিএলডব্লিউ স্টোরগুলিতে কৃষকরা সার পায় না। এখান থেকে এটা ন্যূনতম সহায়ক মূল্যে সারটা পাওয়া যেত। 5 টাকার যে সার ইউরিয়া, এটা বাজার থেকে কিনতে হয় 15 টাকা 17 টাকা এরকম। ফলে কৃষি ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছে। অথচ সেই দিকে আবার দেখা যায় সরকারি কর্মসূচির দিয়ে কৃষিমন্ত্রী প্রতিদিন বলে চলেছে কৃষকের আয় দ্বিগুণ হয়ে গেছে, কৃষককে স্বয়ংবর করে দেব। এবং আরেকটা স্কিম তিনি নিয়ে এসেছেন পাম চাষ করার জন্য। আমরা পাম চাষ পরীক্ষামূলক করা হয়েছিল, এটা নাগিছড়া এবং দক্ষিণ ত্রিপুরা। পরীক্ষা করে দেখা গেছে যে পাম চাষ, যেহেতু এটা খেজুর কিংবা তাল গাছ জাতীয়, তার শিকড়টা আর কি, তা মাটির থেকে সমস্ত জলটা সে তুলে নিয়ে যায়। তাতে ত্রিপুরার আমাদের এমনিতে জমি কম, এবং এখানে আমাদের সন্দেহ হচ্ছে, আসামে এই নিয়ে প্রতিবাদ হয়েছে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা সরকার 1 লক্ষ হেক্টর জমি দিয়েছে এই রামদেবকে পাম চাষ করার জন্য। ত্রিপুরা এখনো কত জমি দিয়েছে আমরা জানি না, বলছে কৃষকরা কোনো টাকা দেব। এবং এখানেও রামদেবের সংস্থা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছে, এবং এইটার জন্য প্রচারে নেমেছে কৃষিমন্ত্রী। এটাতে আন্ডারহ্যান্ড কি আছে আমরা বের করতে পারবো সাংবাদিকরা, আমরাও খোঁজ করছি। তবে এই পাম চাষ দিয়ে ত্রিপুরা লাভ হবে না, এবং রাবারে আমাদের উপকৃত হয়েছি আমরা,
এটা আমাদের রাজ্যে ছিল না। দারুণভাবে উপকৃত হয়েছি। রাবারের ফলে আজকে উপজাতি এলাকার অর্থনীতি এটা অন্যতম ভালো জায়গায় আছে। নন ট্রাইবেল সব বোধ টিলা জায়গাতে এটার ক্ষতিকারক কোনো ভূমিকা নেই। অনেক চিৎকার হয়েছিল, কিন্তু আমাদের রাজ্য এবং কেরালাতে এই বিষয়টা কিন্তু দারুণভাবে এটা অর্থকরী ফসল। কিন্তু পাম, এটা তো আমেরিকান কোম্পানিগুলো তারা পামের মূলিয়ে বলে, সেখান থেকেই রামদেবের সংস্থা এগুলি আনছে বলে, কি চুক্তি আছে কি জানি। কিন্তু আমাদের মতো রাজ্যে এই চাষটা কৃষকদের লাভ হবে না, বরঞ্চ আমাদের জমির ক্ষতি হবে। এটা আমরা বিরোধিতা করছি। এরপর আমরা যেটা বলবো, এই বন্যার সময়তেই আমরা আপনাদের আগেও বলেছি 90% মেশিন, সেচের মেশিন নষ্ট হয়ে গিয়েছে। এখন বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টি বেশি হবে, কিন্তু বৃষ্টি না হলে এই মেশিন ছাড়া তো হয় না ফসল। এখন পর্যন্ত আমরা যে খবর নিয়েছি সব জায়গাতে আমাদের সংগঠনগতভাবে 2% মেশিনও ঠিক হয়নি। তাহলে আমার কৃষি ফসল আমাদের রাজ্যে, যেটা আমরা সেচের মধ্য দিয়ে আধুনিক কৃষি করতে হবে, এখন আবার সেই বৃষ্টি নির্ভর ফসলের দিকেই সেখানে আমরা যাচ্ছি। এই হলো আমাদের কৃষির অবস্থা, যেটা ঢাকঢোল পেটাচ্ছেন, কিন্তু বলবো যে কৃষকরা খুব খারাপ অবস্থার মধ্যে আছে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক তার লভ্যাংশ থেকে 2.69 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে দিয়েছে। এটা দেওয়ার প্রভিশন আছে। এখানে ব্যাংকেরই একটা অর্গানাইজেশন নাবার্ড, যে কৃষি ব্যাংক, কৃষকদের জন্য নাবার্ড কাজ করে, তারা একটা প্রপোজাল দিয়েছিল গভর্নমেন্টের কাছে। যে প্রপোজালটা আমরা একমত যে এই যে টাকাটা, এই টাকাটা রিজার্ভ রাখুক, যে রেগার কাজ টাকার জন্য বন্ধ করে রাখছে। এগ্রিকালচার সেক্টরে এই টাকাটা কৃষকদের কল্যাণের জন্য কাজ করা হবে, কিন্তু এটা কেন্দ্রীয় সরকার করছে না। আমরা জানছি এবং জানি, আপনারাও জানেন, এই ব্যাংক তো টাকা দিয়েছে লভ্যাংশের টাকা, এত লক্ষ কোটি টাকা। সেই টাকাগুলো দেখা যায় আবার পুঁজিপতিরা, যারা কর্পোরেটরা, তারা টাকা নিয়েছিল ব্যবসার জন্য, ইন্ডাস্ট্রির জন্য, অনাদায়ী হয়ে এই টাকা মুকুব করে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা। আমাদের সন্দেহ এই রিজার্ভ ব্যাংকের টাকাটাও সেইভাবে ব্যয় হবে। তাই আমরা স্পেসিফিক প্রস্তাব কৃষক সভার কেন্দ্রীয় কমিটি এবং আমরাও এখানে রেখেছি যে এই টাকাটা রেগার খাতে, যাতে এই 600 টাকা মজুরি এবং 200 দিনের কাজকে নিশ্চিত করা যায়, এটা দেওয়া হবে। সম্প্রতি আরেকটা সার্কুলার কেন্দ্রীয় সরকার জারি করেছেন যে রেগাকে আরো সংকুচিত করার জন্য রেগার নিয়ম কানুন করে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের কোনো অথরিটি নাই রেগার জন্য কোনো নিয়ম করার। এটা পার্লামেন্টে সরকার যখন ছিল মনমোহন সিং প্রধানমন্ত্রী, এটা পার্লামেন্টে আইন তৈরি হয়েছিল যে গ্রামীণ মানুষকে যখন সে চাইবে তখন কাজ দিতে হবে। যদি তাকে কাজ না দিতে পারে তাহলে তার ভাতা দেবে, ডিমান্ড বেসড। প্রত্যেক পঞ্চায়েতে একটা ডিমান্ড নোটিশ থাকে। এটা আমাদের রেগার যারা শ্রমিক আর কর্মচারী, তারা এটা দেন। এই ডিমান্ডটা দিলে আমাকে কাজ দিতে বাধ্য, যদি কাজ না দিতে পারে আমাকে বাধা দিতে হবে। এটি হলো কেন্দ্রীয় আইন এবং নিশ্চিত করা 100 দিনের কাজ। এর বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে, এখন আবার নিয়ম করে দেওয়া হচ্ছে, বলছে যে এত টাকা আমি দিলাম, এই টাকাটা খরচ না হলে এরপরের টাকা দেব না। এইভাবে করতে পারে না, এটা কেন্দ্রীয়, আমরা তার বিরোধিতা করছি। কেন্দ্রীয় সরকার সম্প্রতি আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমাদের আজকে রাজ্য কার্যকরী কমিটির সভা হয়।
এই সময়েতে এই সবাই আমাদের সাংগঠনিক এবং বিভিন্নভাবে আন্দোলনের কতগুলি সিদ্ধান্ত গৃহীত হয়েছে কৃষকদের নিয়ে, জনগণের তো আছে। আমি বলবো যে আমরা এই কারণে আপনাদের ডেকেছি। এখানে আমার সঙ্গে আছে নিতাই বিশ্বাস, আমাদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং রাজ্য সহ সম্পাদক। আমার ডানা আছে নারায়ণ দেব, আমাদের রাজ্যের সহ সভাপতি, এবং সিদ্দিকুর রহমান, আমাদের কার্যকরী কমিটির অন্যতম সদস্য সম্পাদক মণ্ডলীর। আমরা যেটা বলবো যে এবার আমাদের সর্বসংগ্রহ অভিযান আমরা করি। আমাদের সর্বসংগ্রহ অভিযান সমাপ্ত হয়েছে আজকের সভাতেই। আমরা টার্গেট নিয়েছিলাম, মানুষ যেভাবে ক্ষুব্ধ হচ্ছে বিজেপির বিরুদ্ধে এবং বিভিন্ন জায়গাতে সন্ত্রাসের বেড়াজাল ভেদ করো, এইবার দীর্ঘ 7 বছর পরে প্রায় আমরা ঘরে ঘরে গিয়ে মেম্বারশিপ করেছি। আমাদের রাজ্য নেতৃত্ব সহ আমরা অনেকেই তাতে অংশগ্রহণ করেছি। তাতে একটা সাড়া জাগে সব জায়গাতেই। আমরা এবছর তারপরেও কতগুলো অসুবিধা ছিল। আমরা গত বছরের তুলনায়, গত বছর আমাদের 1,15,000 করে মেম্বার হয়েছিল। এইবার আমরা প্রায় আরো 12-13,000 বেশি মেম্বারশিপ করেছি। এটা প্রায় 11-12% বেশি গত বছরের তুলনায়। অল্প কিছু জায়গা সন্ত্রাসের কারণে আমরা যেতে পারিনি, মেম্বারশিপ হয়নি। তা না হলে এবার আমাদের মেম্বারশিপ প্রায় 1,25,26,000 হতে পারতো আর কি। যাক, আমাদের তো কত নির্দিষ্ট থাকে, এরপরে আর এখন করা হবে না, আবার প্রস্তুতি সারা বছর আগামী বছরের জন্য। এরপরে আমাদের যে কাজ সাংগঠনিকভাবে আমাদের প্রাথমিক সম্মেলনগুলো আমরা করি। আমাদের 911টা প্রাথমিক কমিটি আছে। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, গ্রামের কমিটিগুলো আর কি। ইতিমধ্যে প্রায় 5 শতাধিক প্রাথমিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। দীর্ঘদিন পরে একেবারে গ্রামের মধ্যে প্রকাশ্যে মাইক বেঁধে পতাকা তুলে শহীদ বিধি করে বেশিরভাগ জায়গাতেই হয়েছে, এবং উপস্থিতিও সাধারণ কৃষকদের, তার সঙ্গে মহিলারাও যুক্ত হয়েছেন, মহিলারা আছে। এইটাও আমাদের একটা সারা জাগানো। এবং আমরা সিদ্ধান্ত করেছি এই জুন মাসের মধ্যেই আমাদের প্রাথমিক কমিটি সম্মেলনগুলোর কাজ আমরা সমাপ্ত করব। যেখানে যেখানে প্রাথমিক কমিটির সম্মেলন অঞ্চল ভিত্তিক শেষ হয়েছে, অঞ্চল কমিটিগুলো শুরু হয়েছে। এটারও আমরা বিভিন্নভাবেই দেখেছি, সেখানে খুব ভালো সাড়া। আমরা অঞ্চল কমিটিগুলিও জুলাই মাসের মধ্যে শেষ করব। আর জেলা পর্যায়ের যে সম্মেলনগুলো আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করব। 2026-এর গোড়াতে আমরা চেষ্টা করছি জানুয়ারি মাসের মধ্যে আমাদের রাজ্যভিত্তিক যে সম্মেলন সেটা হবে। 2026-এ আমাদের কেন্দ্রীয় সম্মেলনও হওয়ার কথা রয়েছে। আগামী 27-28 আমাদের 28-29 কেরালার আমাদের হবে কেন্দ্রীয় কমিটির সভা। সেই সভাতে আমাদের সমস্ত কিছু চূড়ান্ত হবে। এই হলো সাংগঠনিক দিক থেকে। এবং আমরা দেখছি নতুন নতুন অনেক মানুষ আসছেন, কমিটিগুলিতে যুক্ত হচ্ছেন। আমরা মহিলাদেরও প্রত্যেকটা কমিটিতে